हेलो फ्रेंड्स वेलकम बैक अगेन टू आरजेएम इंग्लिश लिटारेचार एंड लैंग्वेज यूट्यूब चैनल। आजकेर এই ভিডিও ক্লাসে তোমরা পেয়ে যাবে ইংলিশ পেডাগগির মক টেস্ট নাম্বার 6। ঠিক আছে, তো অলরেডি আমরা 5টা ইংরেজির মক টেস্ট এবং 18টা চাইল্ড সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে মক টেস্ট নিয়েছি। সেগুলোর ভিডিও ক্লাসেসগুলোর লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়েছি। এবং আজ থেকে বেলা 12টা থেকে বাংলা অর্থাৎ মাতৃভাষা বাংলার উপরে কিন্তু বাংলা পেডাগগি আর কি বাংলা পেডাগগির উপরে মক টেস্ট চালু হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে। তোমরা চাইলে সেই ভিডিও ক্লাসেসগুলো খুব সহজে দেখতে পারো, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে সেগুলো দেখে নিতে পারো। তো দেখো আজকের সেটের প্রথম প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে সঙ্গে তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে অ্যান্সার করার সুযোগ পেয়ে যাচ্ছ, তোমরা নিজেদের অ্যান্সারগুলো সেখানে করতে পারবে। তো দেখো প্রথম প্রশ্ন কি বলা হলো, দ্য টার্ম লাইক ড্রিল, রিপিটিশন, প্র্যাকটিস, ঠিক আছে, এটসেট্রা অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ ড্রিল, রিপিটিশন, প্র্যাকটিস, এই যে শব্দগুলো এখানে দেখতে পাচ্ছ, এই শব্দগুলো কিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড বা কিসের সঙ্গে যুক্ত? অপশানসগুলো একটু দেখে নিই আমরা। কমিউনিকেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ যোগাযোগমূলক অ্যাপ্রোচের সাথে, কগনিটিভিস্ট অ্যাপ্রোচ অর্থাৎ জ্ঞানমূলক অ্যাপ্রোচের সাথে, ফাংশনালিস্ট অ্যাপ্রোচ বা ক্রিয়ামূলক অ্যাপ্রোচের সাথে, নাকি বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ অর্থাৎ আচরণগত যেটা অ্যাপ্রোচ হয় সেটার সাথে? কী হবে সঠিক উত্তর? এই যে ড্রিল, রিপিটিশন, প্র্যাকটিস, এগুলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এগুলো হচ্ছে বিহেভিয়ারিস্ট অ্যাপ্রোচ অর্থাৎ আচরণগত দিক, অর্থাৎ যে যত বেশি প্র্যাকটিস করবে, যে যত বেশি রিপিটেডলি কোনো কিছু টাস্ক করবে, তত তাড়াতাড়ি তার মধ্যে সেই জ্ঞানের প্রবেশ ঘটবে। তারপর চলেছে কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে বলা হলো ফাংশনাল গ্রামার এমফেসাইজেস, ঠিক আছে, ফাংশনাল গ্রামার বা ক্রিয়ামূলক যে ব্যাকরণ থাকে সেটা কিসের উপরে জোর দেয়, কিসের উপরে এমফাসাইজ করে? অন রুলস অফ গ্রামার অর্থাৎ গ্রামারের নিয়ম, ইউজ যে গ্রামারটা শেখা হয়েছে তার ব্যবহার, স্ট্রাকচার যে গ্রামারটা শেখা হলো তার গঠন, নাকি ফর্ম সেই গ্রামারের ফর্মের উপরে, ফরমেশনের উপরে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফাংশনাল গ্রামার সবসময় জোর দেয় যে গ্রামারটা শেখা হয়েছে তার ব্যবহারের ওপরে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সে কতটা ব্যবহার করা যাচ্ছে সেই গ্রামারটা তার উপরে সবসময় জোর দেয়। কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3তে বলা হয়েছে আলটিমেট পারপাস অফ স্পিকিং ইজ, অর্থাৎ স্পিকিংয়ের বা কথা বলার যে আলটিমেট পারপাস বা উদ্দেশ্যটা কী হতে পারে? অপশানসগুলো আমরা একটু পড়ে নেব। টু মুভ ফ্রম ফ্লুয়েন্সি টু অ্যাকুরেসি, অর্থাৎ যে ফ্লুয়েন্ট অর্থাৎ অনর্গল কথা বলার থেকে অ্যাকুরেট হওয়া, অর্থাৎ অনর্গল কথা বলা থেকে অ্যাকুরেসির দিকে যাওয়া। অ্যাকুরেসি মানে যথাযথ, একদম অ্যাকুরেট যেটাকে বলা হয়। অপশন নাম্বার বি, টু মুভ ফ্রম অ্যাকুরেসি টু ফ্লুয়েন্স, অর্থাৎ যথাযথ শেখার পর ধীরে ধীরে অনর্গলতার দিকে বা ফ্লুয়েন্সের দিকে যাওয়া। অপশন নাম্বার সি, টিচিং টু রোল প্লেয়িং, ঠিক আছে, রোল প্লেয়িং মানে হচ্ছে টিচিং টু রোল প্লেয়িংয়ের দিকে যাওয়া, আর রোল প্লেয়িং টু টিচিং নাকি রোল প্লেয়িং থেকে টিচিংয়ের দিকে যাওয়া। হ্যাঁ, কী হবে সঠিক উত্তর? আলটিমেট পারপাস অফ স্পিকিং ইজ, সঠিক উত্তর হবে অপশন নাম্বার 2, টু মুভ ফ্রম অ্যাকুরেসি টু ফ্লুয়েন্সি, অর্থাৎ প্রথমে যথাযথভাবে সেটা শিখতে হবে, তারপরে সেটাকে ধীরে ধীরে সেটাকে আয়ত্তে আনতে হবে এবং ফ্লুয়েন্ট বলতে হবে, আরও অনর্গলতার দিকে এগোতে হবে। ঠিক আছে, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হলো ল্যাঙ্গুয়েজ টিচিং শুড বিগিন উইথ, ভাষার শিক্ষা শুরু করা উচিত কিসের সাথে? অপশানসগুলো দেখো। লিসেনিং স্কিল মানে শোনার স্কিলের সাথে, রাইটিং স্কিল লেখার স্কিলের সাথে, লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল, নাকি গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন? লিসেনিং অ্যান্ড স্পিকিং স্কিল বলতে শোনা এবং বলার স্কিলের সাথে, নাকি গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন, গ্রামার এবং ট্রান্সলেশনের সাথে? কিসের সাথে ল্যাঙ্গুয়েজ শেখা উচিত? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি, লিসেনিং অ্যান্ড স্পিকিং। গ্রামার শিক্ষা সবসময় শুরু হওয়া উচিত শোনা এবং বলার মধ্যে দিয়ে, তারপর সেটাকে প্র্যাকটিক্যালে লেখালেখি এবং রাইটিং স্কিলের দিকে যাওয়া উচিত। প্রথমে শোনা এবং বলার মধ্যে দিয়ে শুরু করা উচিত। তারপর কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ বলা হচ্ছে জেস্চার, জেস্চারকে যেটাকে বলা হয় অঙ্গভঙ্গি। জেস্চার ইজ অ্যান এক্সট্রা লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটি দ্যাট হেল্পস টু কমিউনিকেট ইন, অর্থাৎ জেস্চার হচ্ছে একটা এমন লিঙ্গুইস্টিক অ্যাক্টিভিটি মানে ভাষাগত বা ব্যাকরণগত একটা এমন অ্যাক্টিভিটি যেটা হেল্প করে টু কমিউনিকেট ইন, কোন জিনিসে কমিউনিকেট করতে হেল্প করে? অপশানসগুলো আমরা পড়ে নিই। রিডিং, স্পিকিং, রাইটিং, অল অফ দি অ্যাবাভ। কোন জিনিস অর্থাৎ অঙ্গভঙ্গি আমাদের কোন জিনিসে ব্যবহার করতে সুবিধা হয়?
পড়ার সময়, কথা বলার সময়, লেখার সময়, ওপরে সব কয়টি? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, স্পিকিং। অর্থাৎ অঙ্গভঙ্গি কিন্তু কথা বলার সময় কিন্তু ন্যাচারালি ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপর কোশ্চেন নাম্বার 6-এ বলা হলো রিডিং ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য জিস্ট অফ আ স্টোরি ইনভলভ। রিডিং ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য জিস্ট, জিস্ট মানে হচ্ছে কোনো টেক্সটের মূল বক্তব্য যেটা, হ্যাঁ, মূল গূঢ়ার্থ যেটাকে বলা হয়, হ্যাঁ, সেই জিস্টটা বোঝার জন্য, অফ আ স্টোরি একটা গল্পের জিস্ট বোঝার জন্য যে পড়া হয় সেটা কি ইনভলভ করে, সেটার সঙ্গে কি ইনভলভ থাকে? স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং, এক্সটেন্সিভ রিডিং। অর্থাৎ আছড়ে পড়া কোনো কিছু ওপরে ওপরে পড়ে যাওয়া, স্কিমিং মানে হচ্ছে ওপরে ওপরে পড়া যেটা কোনো কিছু, ঠিক আছে। স্ক্যানিং মানে যেটা হচ্ছে খুঁটিয়ে পড়া, ইন্টেন্সিভ রিডিং মানে হচ্ছে নিবিড়ভাবে পড়া, আর এক্সটেন্সিভ রিডিং মানে বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে পড়া। তো কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এক্সটেন্সিভ রিডিং। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7টা একটু দেখে নাও। বলেছে দ্য ডেফিসিট মডেল, হ্যাঁ, বা ডেফিসিট মডেল ইজ অ্যাসোসিয়েটেড উইথ। ডেফিসিট মডেলটা কিসের সঙ্গে অ্যাসোসিয়েট? ডেফিসিট মানে হচ্ছে কোনো অভাব বা ঘাটতিজনিত যে মডেলটা থাকে সেটা কিসের সঙ্গে? দেখো অভাবের কথা বলেছে কিন্তু, হ্যাঁ, বা ঘাটতি যেটা। রিমিডিয়াল টিচিং, রিমিডিয়াল রিডিং, রিমিডিয়াল গ্রামার, নাকি রিমিডিয়াল ট্রান্সলেশন? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, রিমিডিয়াল টিচিং। অর্থাৎ ডেফিসিট মডেল বা ঘাটতিজনিত যে মডেল রয়েছে সেটা কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের সঙ্গে অ্যাসোসিয়েট। অর্থাৎ যখন কারোর শিক্ষাক্ষেত্রে বা কোনো কিছু শেখার ক্ষেত্রে ঘাটতি থাকবে তখন তার জন্য কিন্তু রিমিডিয়াল টিচিংয়ের ব্যবস্থা রয়েছে তার সেই ঘাটতি পূরণ করার জন্যে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 8। দেখো আজকে কিন্তু তোমাদের জন্য একটা টেক্সটও রেখেছি, আমি বলবো না সেটা কোন টেক্সট। একটা কবিতা রেখেছি, সেই কবিতাটা তোমরা আইডেন্টিফাই করবে, তারপর সেখান থেকে অ্যান্সার করবে, সেটা তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। দেখো কোয়েশ্চেন নাম্বার 8-এ বলা হয় যে টাইপস অফ স্ট্রাকচার্স আর, মানে স্ট্রাকচার্স বা গঠনমূলক যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, গঠনমূলক সেগুলোর টাইপগুলোকে কী বলা হয়, বা টাইপগুলো কোনগুলো? এগুলো ফর্মুলা, ইডিয়ামস, ফ্রেজ, অল অফ দি অ্যাবাভ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অল অফ দি অ্যাবাভ। অর্থাৎ ফর্মুলা হবে, নিয়ম কানুন, ইডিয়ামস যেগুলো বাগধারা বা শব্দের যেগুলো ব্যবহার, ফ্রেজও কিন্তু হবে। ঠিক আছে, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপর চলে আসে কোয়েশ্চেন নাম্বার 9-এ। কোয়েশ্চেন নাম্বার 9-এ দেখো বলেছে ওয়ার্ডস দ্যাট শুড দ্য সেম সাউন্ড দ্য সেম বাট দেয়ার ফিলিংস অ্যান্ড মিনিংস আর ডিফারেন্ট আর কল্ড। অর্থাৎ যেগুলো শব্দ, যেগুলো উচ্চারণ একই বা শুনতে একই রকম লাগে কিন্তু তাদের মিনিং আলাদা হয়, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলে থাকি সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। অর্থাৎ উচ্চারণটা সমান কিন্তু অর্থে তারা ভিন্ন ভিন্ন, তাকে কি বলা হয় ইংলিশে? হোমোফোনস, হোমোগ্রাফ, হোমোনিম, পোলেমিক। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, হোমোফোনস। চলে আসি পরবর্তী প্রশ্নে। প্রশ্ন নাম্বার 10 কি বলা হয়েছে? দেখো কোয়েশ্চেনটা বলেছে দ্য টেক্সট বুক ফর ইংলিশ অ্যাজ আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় ভাষা হিসাবে টেক্সট বুকটা, ইংলিশের টেক্সট বুকটা টিচিং ফর দ্য এলিমেন্টারি লেভেল প্রিপেয়ার্ড বাই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইজ কল্ড। অর্থাৎ এলিমেন্টারি লেভেলের যে স্টুডেন্টসরা রয়েছে তাদেরকে পড়ানোর জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশটাকে পড়ানোর জন্য যে টেক্সট বুকটা দেওয়া হয় সেই টেক্সট বুকটাকে কী বলা হয়? দেখো, টিচিং ইংলিশ, লার্নিং ইংলিশ, ইজি ইংলিশ, অ্যাক্টিভ ইংলিশ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, লার্নিং ইংলিশ। ঠিক আছে, তারপর নেক্সটে চলে আসে নাম্বার 11। নাম্বার 11-এ বলা হয়েছে রিমেডিয়াল ওয়ার্ক মাস্ট বি মেড। রিমেডিয়াল ওয়ার্ক বলেছে, ঠিক আছে, রিমেডিয়াল টিচিং কিন্তু এখানে বলেনি। রিমেডিয়াল ওয়ার্ক বা টাস্ক, রিমেডিয়াল টাস্ক বা ওয়ার্ক মাস্ট বি মেড এ টিচার্স জব, মানে এটা একটা শিক্ষকের কাজ। এই জয়ফুল অ্যাক্টিভিটি, খুব আনন্দদায়ক অ্যাক্টিভিটি। এ স্টুডেন্টস রেসপন্সিবিলিটি, অর্থাৎ একজন স্টুডেন্টের এটা রেসপন্সিবিলিটি বা দায়িত্ব। এ ট্রেনিং অ্যাক্টিভিটি, নাকি একটা ট্রেনিং অ্যাক্টিভিটি। কী হবে সঠিক উত্তর? রিমেডিয়াল ওয়ার্ক বা টাস্ক হচ্ছে একটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি। অর্থাৎ একটা স্টুডেন্ট যখন কোনো ক্লাসে কোনো টপিকে পিছিয়ে যাচ্ছে তখন টিচার যখন তাকে রিমিডিয়াল টিচিংয়ের মধ্য দিয়ে সেই কাজটা করাচ্ছে বা সেই টপিকটা শেখাচ্ছে তখন তাকে যে টাস্ক দেওয়া হচ্ছে বা যে ওয়ার্কটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একটা স্টুডেন্টের রেসপন্সিবিলিটি, সেটাকে ফিল আপ করা। তাহলে কিন্তু টিচার তার জ্ঞান সম্পর্কে জানতে পারবে সে কতটা শিখতে পেরেছে।
সো অপশন নাম্বার ই, সি। তারপর নাম্বার 12, নাম্বার 12-এ কী বলা হয়েছে? ডেসক্রিপটিভ গ্রামার ইজ নোন অ্যাজ, ডেসক্রিপটিভ গ্রামার এর নাম কী, বা এটাকে কী নামে বোঝানো হয় বা কী নামে পরিচিত লাভ করে থাকে? প্রিপারেটরি গ্রামার, মানে প্রিপারেটরি কথার অর্থ হচ্ছে প্রস্তুতিমূলক। প্রেসক্রিপটিভ গ্রামার, প্রেসক্রিপটিভ মানে কি? প্রেসক্রিপশন থেকে এসছে, প্রেসক্রাইব থেকে এসছে প্রেসক্রিপটিভ, মানে হচ্ছে নির্দেশিত গ্রামার। ফাংশনাল গ্রামার মানে হচ্ছে ক্রিয়ামূলক গ্রামার। অল অফ দি অ্যাবাভ, ওপরে সব কয়টি। সঠিক উত্তর কী হবে? ডেসক্রিপটিভ গ্রামার হচ্ছে একটি ফাংশনাল গ্রামার। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অর্থাৎ এটা ক্রিয়ামূলক একটি ব্যাকরণ। ঠিক আছে, তারপর নাম্বার 13, নাম্বার 13-এ বলা হয়েছে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন ইংলিশ টিচিং স্ট্রেসেস অন। স্ট্রাকচারাল যে অ্যাপ্রোচ রয়েছে, স্ট্রাকচারাল অ্যাপ্রোচ ইন ইংলিশ টিচিং। স্ট্রেস মানে হচ্ছে যেখানে যখন কোনো কিছু আমরা পড়তে যাই তখন সেখানে যে স্ট্রেস পড়ে, যে ছেদ পড়ে, যে শ্বাসাঘাত বলা হয় যাকে, যে ছেদ পড়ে, ঠিক আছে, সেই স্ট্রেসটার কথা বলেছে, সেটা কিসের উপরে পড়ে? অন ওয়ার্ড, সেন্টেন্স, কনভারসেশন, স্পিচ। শব্দের উপরে পড়ে, বাক্যের উপরে পড়ে, কনভারসেশনে পড়ে না স্পিচের উপরে পড়ে? ঠিক আছে, স্ট্রেসটা কোথায় পড়ে? স্ট্রেচটা পড়া হচ্ছে স্পিচের উপরে, যখন সেটাকে বলা হচ্ছে, বলতে যাওয়ার সময় সেই স্ট্রেচটা কিন্তু পড়ছে, বা স্ট্রেসগুলো কিন্তু পড়ছে একটা সেন্টেন্সের মধ্যে ইংলিশ টিচিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, তো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নাম্বার 14, নাম্বার 14-এ বলা হয়েছে এক্সাম্পলস অফ ওয়ান ওয়ে কমিউনিকেশন, একমুখী কমিউনিকেশন। ঠিক আছে, তার উদাহরণ কি? একমুখী মানে কি? মানে এক পক্ষে শুধু বলে যাবে, অপর পক্ষ কিছু বলবে না। অপশনসগুলো একটু দেখি। টেলিভিশন প্রোগ্রাম, রেডিও প্রোগ্রাম, পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সমেন্ট, অল অফ দ্য অ্যাবাভ। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অল অফ দ্য অ্যাবাভ। যেখানে জনতা বা যেখানে মানুষ শুধু শ্রোতা হিসেবে শ্রোতার ভূমিকা পালন করে, শ্রোতা বা দর্শক, যেখানে তারা শুধুমাত্র নিতে থাকে, তাতে তারা দেয় না কিছু। ঠিক আছে, তারা শুধুমাত্র পেতে থাকে টেলিভিশন প্রোগ্রাম থেকে, রেডিও প্রোগ্রাম থেকে, পাবলিক অ্যাড্রেস অ্যানাউন্সমেন্ট থেকে। ঠিক আছে, তারপর কোয়েশ্চেন নাম্বার 15, নাম্বার 15-এ বলা হচ্ছে এ ল্যাঙ্গুয়েজ টিচার, একজন ভাষা শিক্ষক বা একজন ল্যাঙ্গুয়েজ টিচার মাস্ট বি ইন্ট্রোভার্ট, তিনি অন্তর্মুখী হবেন। মাস্ট বি এক্সপ্রেসিভ, তিনি প্রকাশক হবেন, এক্সপ্রেস করবেন, তিনি পড়ানোর সময় সব কিছু এক্সপ্রেস করবেন। ঠিক আছে, মাস্ট বি এক্সট্রোভার্ট, তিনি বহির্মুখী হবেন। অল অফ দ্য অ্যাবাভ, ওপরে সব কয়টি। সঠিক উত্তর কী হবে? একজন ল্যাঙ্গুয়েজ টিচারকে কী হতে হবে? একজন ল্যাঙ্গুয়েজ টিচারকে কিন্তু এক্সপ্রেসিভ হতে হবে। তাকে কিন্তু সমস্তটা এক্সপ্রেশনের মধ্য দিয়ে প্রকাশ করতে হবে, সেটা জানতে হবে তাকে। নাম্বার 16-এ বলা হলো ইন্ডাকটিভ মেথড। দেখো, ইন্ডাকটিভ আর ডিডাকটিভ মেথড নিয়ে অনেকবার আলোচনা করেছি। ইন্ডাকটিভ মেথড হচ্ছে প্রস্তাবনামূলক যে মেথড, সেটা প্রসিডস ফ্রম, সেটা কোথা থেকে কোথায় যায় সেটা তোমাদের দেখতে হবে। ফ্রম নো টু আননোন, মানে জানা থেকে অজানায়। ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে সরল থেকে জটিল। ফ্রম ডার্ক টু লাইট, অন্ধকার থেকে আলোতে। বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ জানা থেকে অজানা এবং সরল থেকে জটিল। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ জানা থেকে অজানা এবং সরল থেকে জটিলে। তারপর নাম্বার 17-এ বলা হয়েছে ইন ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ স্টুডেন্টস আর। ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে, ঠিক আছে, যেটা ক্রিয়াগত যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ থাকে, যোগাযোগের মাধ্যমটা যেটা, তো সেটা স্টুডেন্টসরা কোথায় অবস্থান করে? সেন্ট্রাল মানে কেন্দ্রে, বা কী হিসাবে অবস্থান করে? এক্সপেরিমেন্টাল, তাদের উপরে এক্সপেরিমেন্ট করা হয়। পেরিফেরাল মানে হচ্ছে তারা প্রান্তে অবস্থান করে, মানে একদম কর্নারে অবস্থান করে। ইম্পর্টেন্ট, তারা গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে। কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচে স্টুডেন্টসরা এক্সপেরিমেন্টাল রোলটা কিন্তু পালন করে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এক্সপেরিমেন্টাল। তারপর নেক্সট কোয়েশ্চেন, দ্য অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ ইন দ্য প্রাইমারি লেভেল অ্যান্ড সেকেন্ডারি লেভেল। অবজেক্টিভস হচ্ছে যে সমস্ত লক্ষ্যগুলো রয়েছে বা যে সমস্ত উদ্দেশ্যগুলো রয়েছে ইংরেজি শিক্ষার, অফ টিচিং ইংলিশ ইন দ্য প্রাইমারি লেভেল অ্যান্ড সেকেন্ডারি লেভেল, অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে। ঠিক আছে, সেটা কি? আন্ডারস্ট্যান্ড স্টেটমেন্টস অ্যান্ড আটারেন্স ইন ইংলিশ, অর্থাৎ
যে স্টেটমেন্টগুলো রয়েছে সেগুলো বোঝা এবং তার পাশাপাশি সেগুলোকে বিড়বিড় করা বা সেগুলোকে উচ্চারণ করা, মানে যে স্টেটমেন্টগুলো ইংরেজিতে হচ্ছে সেগুলো বোঝা এবং তারপর সেগুলোকে উচ্চারণ করা বা সেগুলোকে বলার চেষ্টা করা। আন্ডারস্ট্যান্ড কোয়েশ্চেন্স, প্রশ্নগুলোকে বোঝা। রিড ফ্লুয়েন্টলি অর্থাৎ অনর্গলভাবে পড়ার ক্ষমতা অর্জন করা। অল অফ দি অ্যাবাভ, উপরে সব কয়টি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি, ওপরের সব কয়টি। ঠিক আছে, অর্থাৎ বুঝতে হবে, বুঝে বলতেও হবে, প্রশ্ন বুঝতে হবে, ইংরেজিতে প্রশ্ন হলে পড়তেও হবে অনর্গলভাবে। ঠিক আছে, আচ্ছা এবার তোমাদের জন্য একটা কবিতা রেখেছি। সেই কবিতাটা আমি নাম আর কবির নামটা প্রথমে বলবো না, সেটা তোমরা গেস করবে। আমি কবিতাটা পড়ছি, তারপর সেখান থেকে কয়েকটা কোশ্চেন অ্যান্সারও কিন্তু রেখেছি। ওকে, তো কবিতাটা শুরু করছি। এই কবিতাটা তোমরা পেয়ে যাবে বর্তমান যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর ইংলিশ লিটারেচার যে বইটা রয়েছে সেখানে তোমরা পেয়ে যাবে। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. অর্থাৎ এখানে এই যে প্রথম চারটি যে পংক্তি রয়েছে ফার্স্ট স্তবকের বা প্রথম স্ট্যান্ডার, এখানে একটা ভ্যালির ডেসক্রিপশন দেওয়া হয়েছে, যেখানে একটা খুব শান্তভাবে একটা নদী বয়ে চলেছে, যেখানে সূর্যের আলো পড়ছে এবং সেখানকার যে দুটো পাহাড়ের মাঝামাঝি যে ওপেন প্লেসটা, যে গুহাটা, সেটা আলোকিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপরে দেখি কি বলেছে। সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড asleep, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. অর্থাৎ একজন সৈনিক যে খুবই ছোট, হ্যাঁ, যে তার মুখটা খুলে সে শুয়ে রয়েছে, তার মাথার নিচে একটা বালিশ রয়েছে যেটা ফার্ন গাছ বা ঢেকি শাক বলে। ঠিক আছে, ফার্ন গাছের তৈরি, হ্যাঁ, সে ঘুমিয়ে রয়েছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ বলতে যেগুলো গুল্ম জাতীয় গাছ বা যেগুলো ছোটো ছোটো গাছ, যে গাছগুলো বেশি বড় হয় না, ঝোপঝাড় জাতীয় গাছ, সেখানে ছড়িয়ে রয়েছে সে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, অর্থাৎ সে বিবর্ণ হয়ে পড়ে আছে কোথায়? সেই সবুজ রঙের বিছানা যেটা সূর্যের আলোতে সিক্ত। তারপর বলছে হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলো রয়েছে ফুলের মাঝখানে, সে শুয়ে রয়েছে। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টেল উইদাউট গিল্ট, তার হাসিটা হচ্ছে একদম শিশুর মতো নিষ্পাপ। নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড, কবি বলছেন যে প্রকৃতিকে, যে তুমি ওকে উষ্ণ করো, ওকে ঠান্ডা ধরে নিচ্ছে, ঠান্ডা ওকে ক্যাপচার করে নিচ্ছে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হি স্লিপস ইন সানলাইট ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, সেই গুঞ্জনরত যে সমস্ত পতঙ্গগুলো রয়েছে, হামিং ইনসেক্ট যাদেরকে বলা হচ্ছে, তারা যাতে তার ঘুমটা নষ্ট না করে দেয়, সে সূর্যের আলোতে ঘুমিয়ে রয়েছে এক হাত তার বুকের ওপরে শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর 2 রেড হোলস, সেখানে দুটো লাল রঙের ফুটো দেখতে পাওয়া যাচ্ছে। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এটা কোন কবিতা। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12-এর একটি ইংরেজি কবিতা। কবিতার নাম আসলিপ ইন দ্য ভ্যালি, রিটেন বাই আর্থার র্যাবো। ঠিক আছে, তো এবার এই টেক্সট থেকে কয়েকটা কোয়েশ্চেন্স আমি দিয়েছি, সেগুলো সলভ করতে হবে। দেখো বলেছে হেয়ার 2 রেড হোলস ডিনোটস, এই কবিতার 2 রেড হোলস বলতে কী বোঝানো হয়েছে? দুটো লাল রঙের ফুটো বলতে কী বোঝানো হয়েছে, বা এটা ডিনোট কী করছে, এটা কী ডিনোট করছে? দ্য সোলজার ইজ ডেড, সোলজারটা মারা গেছে। দ্য সোলজার ইজ স্লিপিং, সোলজারটা ঘুমাচ্ছে। দ্য সোলজার ইজ পেন্টিং, সোলজারটা ছবি আঁকাচ্ছে। দ্য সোলজার ইজ স্মাইলিং, সোলজারটা হাসছে। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, সোলজারটা মারা গেছে, কারণ তার বুকে সে দুটো রেড হোলস হচ্ছে দুটো বুলেট উন্ডস। ঠিক আছে, সে সেই দুটো গুলি খেয়ে ব্যাটেল ফিল্ডে সে মারা গেছে। ও হচ্ছে একটা যুদ্ধের এখন একটা ক্যাজুয়ালিটি বা যুদ্ধের একটা মৃত্যুর সংখ্যা, ও শুধুমাত্র জাস্ট একটা নাম্বার। ঠিক আছে, এখনও মারা গেছে। তারপর নাম্বার 20তে বলা হয়েছে দ্য পিলো ইজ মেড অফ, পিলো মানে বালিশ, বালিশটা কী দিয়ে তৈরি হয়েছে? অপশানসগুলো দেখবো, ফার্ন, ফ্লাওয়ার্স, কটন, গ্রাস। ঢেকি শাক দিয়ে হয়েছে, ফুল দিয়ে হয়েছে, তুলা দিয়ে হয়েছে, না ঘাস দিয়ে হয়েছে? সঠিক উত্তর অপশান নাম্বার এ, ফার্ন দিয়ে হয়েছে, মানে ঢেকি শাক দিয়ে হয়েছে। নাম্বার 21, দ্য সোলজার স্মাইল ইজ কম্পেয়ার টু, সোলজারের হাসিটা কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? চাইল্ড, ইনফ্যান্ট, সান, স্ট্রিম। অর্থাৎ শিশুর সঙ্গে, একদম ইনফ্যান্ট যে একদমই শিশু, যে ছোট্ট একদম, তার সাথে, সান মানে সূর্যের সাথে, না স্ট্রিম মানে নদীর সাথে? কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? অপশান নাম্বার বি,
এই পোয়েমে কিন্তু ইনফ্যান্ট বলা হয়েছে, তাই ইনফ্যান্টটা কিন্তু সঠিক উত্তর। তারপর কোয়েশ্চেন নাম্বার 22 বলা হয়েছে গিল, গিলের অ্যাডজেক্টিভ ফর্ম কী? গিলের অ্যাডজেক্টিভ ফর্ম কী? অপশানসগুলো একটু দেখি। গিল্টি, গিল্ট, গিল্টিনেস নাকি গিল্টলেস। ঠিক আছে, মানে অপরাধ, অপরাধ বোধ যেটা আর কি। ঠিক আছে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ, গিল্টি, মানে অপরাধী বা অপরাধ বোধ যেটা, গিল থেকে গিল্টি এসছে, তো অ্যাডজেক্টিভ হচ্ছে গিল্টি। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সেটের মোট 22টা প্রশ্ন। তো তোমাদের স্কোর কত হচ্ছে সেটা তোমরা কমেন্টে জানিও, লাইভ চ্যাটে নয়, কমেন্টে জানালে আমার সুবিধা হবে বুঝতে। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নেক্সট ক্লাসে নেক্সট দিন থেকে তোমরা 3টা করে ক্লাস পাচ্ছ, সকাল 9টায় একটা, বেলা 12টায় একটা এবং রাত্রি 8টায় একটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RJM ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। থ্যাংক ইউ।